নমস্কার। আসারামবাড়ির ঘটনার পর রাজ্যের রাজনৈতিক মহলে কয়েকটি বিষয় খুব চর্চিত এবং খুব আলোচনার মধ্যে রয়েছে। সেদিন বিজেপির সমস্ত স্তরের নেতৃত্ব, প্রতিনিধি এবং অবশ্যই যারা এই সময়ে বিজেপির জন্য অন্তঃপ্রাণ, তারা তাদের মতন করে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আর যারা এই বিষয়ে কিছু বলেননি, মুখ খোলেননি, তাদের অবস্থান হয়তো আপনাদের প্রায় প্রত্যেকের কাছে পরিষ্কার। সেদিনের ঘটনার পর সরাসরি বিজেপির তরফে মথাকে দায়ী করা হয়েছে। তারপর মথার সুপ্রিমো সিপিএমের রসায়নের ব্যাখ্যা দিয়েছিলেন। রাজনীতিতে অনেক রকম ব্যাখ্যা হয়, এটা স্বাভাবিক, কিন্তু পাল্টা বিজেপি যা দিল কিংবা বিজেপির তরফে যে বিষয়গুলো উত্থাপন করা হলো, তা এই সময়ে এ রাজ্যের বুকে রাজ্য রাজনীতিতে যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং বেশ কিছু তথ্য সেখানে আরও বেশি প্রাসঙ্গিক। আজ প্রতিবাদী কলমের প্রথম সংবাদ, বলতে পারেন আমাদের সংবাদের ভাষায় লিড সংবাদ যেটা, তাতে স্পষ্ট করে কিছু রাজনৈতিক বিচার বিশ্লেষণের ব্যাখ্যাই শুধু ছিল তা নয়, সেই সঙ্গে সেখানে স্পষ্টভাবে ছবিতে উল্লেখ করা হয়েছিল সেই সব কমরেডদের ছবি যারা প্রাক্তন কমরেড, বর্তমানে মথার সঙ্গে আছে। স্থানীয়ভাবে যারা তাদেরকে চেনেন কিংবা বলা যেতে পারে তাদের সম্পর্কে সুন্দর ধারণা আছে, তারা ভালো বলতে পারে। এখন একটি বিষয় হলো, রাজনীতিতে কে আজ এ দলে থাকবেন, কে অন্য দলে থাকবেন, সেটা স্বাভাবিক প্রক্রিয়া। একটা ফুটবল ম্যাচ যারা পরিচালনা করেন বা একটা ফুটবল টিম যারা গঠন করেন, কোনো ক্লাব, সেই ক্লাবে যখন একটি বড় আসর হয় তার আগে ক্লাবে খেলোয়াড়দের নাম লেখান এবং কখনো বলা হয় যে রদবদল বা দল বদল করা হলো বা ক্লাব বদল করা হলো। সেক্ষেত্রে কোনো একটা ক্লাবে কোনো একটা ফুটবল প্লেয়ার খেলেছেন, তিনি এবছর খেলেছেন, পরের বছর তিনি অন্য ক্লাবে খেলবেন, সেটা স্বাভাবিক। এই রাজ্যের রাজনীতিতে কিংবা দেশীয় রাজনীতিতে কোনো একজন ব্যক্তি এই দলে আছেন, তিনি কয়েক বছর পর অন্য দলে যাবেন, সেটা স্বাভাবিক। শুধু পশ্চিমবঙ্গে কেন, গোটা দেশে তা রয়েছে, ত্রিপুরাতেও তা রয়েছে। তাকে বোধ হয় সেটা সংবিধান বহির্ভূত কিংবা অসাংবিধানিক সাংবিধানিক কোনো কাজ করে। ঠিক এই সময়ের মধ্যে এই বিষয়গুলো এই রাজ্যের বুকে যখন চর্চার বিষয় হলো, তখন যখন কোনো একটি দলের নেতা অন্য দলের নেতাকে এই বিষয়গুলো, অন্য দলকে টার্গেট করে কথাগুলো বলছেন, তখন বিষয়গুলো যথেষ্ট গুরুত্ব বহন করে। সেদিক থেকে আমি আরও একবার বলছি যে যারা এই সময়ের মধ্যে এই দল বদল কিংবা এক দল থেকে অন্য দলে যাচ্ছে, আগে এই দলে ছিলেন, পরের দলে ছিলেন, তারা কখনোই নিয়ম বহির্ভূত কাজ করেন না। তারা অবশ্যই সংবিধান মেনে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে যে কাজগুলো করেন সেটাই করেন। কিন্তু কখনো কখনো অন্য দলকে সেখানে টার্গেট করার আগে নিজের দলের অবস্থানটা বোধ হয় একটু স্পষ্ট করা দরকার। আমরা সেদিক থেকে আপনাদের প্রত্যেকে নিয়ে আজ আলোচনা করব। কিন্তু আজ রাজ্যের বলা যেতে পারে প্রাক্তন মুখ্যমন্ত্রী, বিধায়ক, বিজেপির কাবর নেতারা আজকে সেখানে গেছেন বা জনপ্রতিনিধিরা গেছেন, কিন্তু সেখানে গিয়ে বিধায়ক রামপদ জমাতিয়া যে কয়েকটি কথা বলছিলেন, তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলছেন, ত্রিপুরা কারোর বাপের নয়। রাজনৈতিক মহল বলছে সময় উপযোগী মন্তব্য করেছেন, আর তাকে ঘিরে যাবতীয় চর্চা। আমরা সেই বক্তব্যগুলো শুনবো, আপনাদের প্রত্যেকের বক্তব্য শুনবো এই অনুষ্ঠানে। আপনারা কথা বলবেন, মন খুলে কথা বলবেন। রাজ্যের রাজনৈতিক মহলে যে কয়েকটি বিষয় খুব চর্চিত আলোচনার মধ্যে রয়েছে, তা অবশ্যই এই সময়ের মধ্যে 2026 সালের এডিসি সাধারণ নির্বাচন রয়েছে। রাজনৈতিক মহল বলছে বিজেপি অনেক আগেই তার প্রস্তুতি শুরু করে দিয়েছে। কেউ কেউ বলছিলেন বিজেপি 2026-এর আগে 26-এর প্রস্তুতি শুরু করেছে। সেদিক থেকে আপনাদের প্রত্যেককে নিয়ে আমরা রাজনৈতিক বিচার বিশ্লেষণে আজকের বিষয়টি উপস্থাপন করলাম। আপনারা কথা বলবেন এবং আমরা প্রত্যাশা রাখি আপনারা সময়ের প্রতি গুরুত্ব দেবেন, মূল বিষয়বস্তু থাকবেন, রাজনৈতিক বিচার বিশ্লেষণ অবশ্যই আপনাদের কাছে রয়েছে, সেদিক থেকে আপনারা এই আলোচনায় তুলে ধরবেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন। রামপদ জনাপিয়া যে কথাটা থেকে মূল্যবান কথা বলতে হবে। রামপদ জনাপিয়া এটি অনেকদিন পরে বোধ হয়েছে, তার কথাকে আমরা ধন্যবাদ জানাই যে বুঝতে হচ্ছে। কিন্তু এই কথাটা এই আগের থেকে বলতো গেলে আজকে একটু করে যে এত সন্ত্রাস হতো না। আজকে যখন বিজেপি কর্মীরা মেসেছে তখন রামপদ জমাতে কথা বলছে। যখন আমরা দেখি অন্যান্য রাজনৈতিক দলের কর্মীরা আমেরিকায় আপনাদের অফিস বিজেপির অফিস ভাঙচুর হয়, তখন কিন্তু কোনো বিজেপির নেতা, কোনো বিজেপির বিধায়ক এই কথা বলে না যে
ত্রিপুরাটা কারোর বাবার না। তখন কিন্তু মনে করে কি যারা আছে বিজেপি যারা আছে তারা বাবার সম্পদ, কিন্তু না, এটা জনগণের সম্পদ। এই কথাটা মনে রাখতে হবে, এটা জনগণের সম্পদ। সমস্ত রাজনৈতিক দলের অধিকার আছে গণতন্ত্র দেশে। আমাদের ত্রিপুরাটা গণতন্ত্র রাজ্য, কিন্তু দেখা যাবে বিজেপি সরকার হওয়ার পরে গণতন্ত্র আর গণতন্ত্র হয়েছে না, এখন লাইটতন্ত্র, বাইকবাড়ির তন্ত্র, যার ফলে আজকে এই দেশের মধ্যে এই রাজ্যের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলেরা প্রোগ্রাম করতে গেলে আক্রান্ত হয়, যার ফলে এই ঘটনাটা ঘটছে। আমরা অন্তত এই মতে এই কথাটা আমরা অন্তত তাদেরকে ধন্যবাদ দিই। এতটুকু করা নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন। ত্রিপুরাতে যা চলছে তা তো অনেক অনেকের হচ্ছে। অন্য পার্টি নিজের সমর্থন করতে হবে, রাজনীতি করতে হবে না। হ্যাঁ, এটা তো ঠিক না। যদি অন্য পার্টিকে রাজনীতি সমাধান করতে গেলে তখন কেমন হবে না? সবাই সবাই রাজনীতি করার অধিকার আছে। যে কোনো পার্টি কংগ্রেস হোক, সিপিএম হোক, বিজেপি হোক, যাদের যাদের রাজনীতি করবে সেটা কোনো আমাদের মনে খুব এটা ঠিক না। ঠিক আজ বিজেপির বিভিন্ন স্তরের নেতৃত্ব সেখানে গেছেন, মন্ত্রী, বিধায়ক, প্রতিনিধিরা সেখানে গেছেন, এসটি মোর্চার প্রতিনিধি গেছেন, প্রদেশ সভাপতি সহ অন্যান্যরা সেখানে গেছেন। তারা সামগ্রিক বিষয়গুলো সেখানে খতিয়ে দেখেছেন। কি বলা হচ্ছে সেখানে প্রতিনিধিদের তরফে আমরা তা অবশ্যই শুনবো। তার আগে শুনবো যে বক্তব্য নিয়ে ইতিমধ্যে বলা যেতে পারে রাজনৈতিক মহলে যথেষ্ট গুরুত্বপূর্ণ আলোচনায় উঠে এসছে রামপদ জমাতিয়ার বক্তব্য। আমরা তার বক্তব্য শুনবো। त्रिपुरा किसी का बाप का नहीं, ये इलाका सबका है। त्रिपुरा किसी का बाप का नहीं, ये इलाका सबका है। त्रिपुरा किसी का बाप का नहीं, ये इलाका सबका है। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। রাজনীতি আমরা করি, কিন্তু রাজনীতি করতে গিয়ে এইরকম অবস্থা মানে ভাবা যায় না। আমরা চাইছি যে এই ধরনের রাজনীতি থেকে আমরা বেরিয়ে আসা। আজকে মাননীয় প্রধানমন্ত্রীজির, আপনারা সবাই জানেন যে ওনার 124তম যে মন কি বাত অনুষ্ঠানটি সারা ত্রিপুরাতে হচ্ছে, সারা ভারতবর্ষে হচ্ছে। মানুষ উদ্গ্রীব হয়ে তাকিয়ে থাকে। এক ভদ্রলোকের বাড়িতে এবং আমাদের যে বুথ 33 নম্বর বুথে আসারাম বাড়ি, সেখানে সবাই মাননীয় প্রধানমন্ত্রীজির যে উনি আজকে যে কথাগুলো রেখেছেন সেগুলো শুনবার জন্য বসেছিল সেখানে। এবং আমাদের নিয়ম অনুসারে যে প্রতি মাসের শেষ রোববারে সেটা হয়, তাই শুনছিল। হঠাৎ করে এই মথার কিছু লোক এসে আক্রমণ করলো এবং যে বাড়িতে সেখানে তো ভাঙলই। প্রায় আমার কাছে যা খবর আছে 9টার মতো সেই মোটর সাইকেল ভেঙেছে, ছোটো গাড়ি ভেঙেছে। কি হচ্ছেটা কি অদ্ভুত! এই রাজনীতি তো আমরা চাইনি। পুলিশের কাজ করবে, আইনের কাজ করবে, কিন্তু এই রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। কোন ধরনের রাজনীতি? 35 বছরের রাজনীতি আমরা দেখেছি, 5 বছরের রাজনীতিও দেখেছি। আমরা চাইছি একটা সুস্থ পরিবেশ ত্রিপুরাতে আমরা তৈরি করার জন্য। ঠিক আছে, গায়ের জোর দিয়ে সে রাজনীতি হবে? আইনের পথে চলবে এবং কোনো অবস্থায় এগুলোকে আমরা কোনো অবস্থায় এটাকে আমরা কিন্তু স্বীকৃতি দিই না এবং সেটাকে ছাড়া হবে। মহলে কোনো আলোচনা হবে? কেন এগুলো আলোচনা হচ্ছে, বলেছি যেখানে যা বলার সেই দেখবো আমরা, কিন্তু এটা তো কোনো অবস্থায় ইট ক্যানট বি টলারেটেড। I have no idea what he has said. I have no idea, but the local people, they know, who have been attacked, they know. They have already expressed, and they already know the culprits also, and accordingly they have lodged the FIR. Accordingly the police will take their own course. There is no problem. I have no idea, but I think that there is
राजनीति करना चाहिए, वैसा 35 साल था, 5 साल था, इसका पहले भी ऐसे ही था। हमारे बीजेपी गवर्नमेंट आने के बाद हम लोग माननीय प्रधानमंत्री जी जो चाहते हैं कानून स्वायत्त राजनीति होना चाहिए और पूरा जो जनतंत्र को सामने रखते हुए राजनीति होना चाहिए। तो क्या है, मारोगे पीटोगे आराज तो मतलब हद हो गया भाई। आज 124 माननीय प्रधानमंत्री जी का मन की बात अनुसार हर बुथ में हो रहा है, तो वहाँ अगर हम उसको सोचना चाहिए, क्योंकि ये लोग तो जानते हैं कौन लोग आए थे और वहाँ स्लोगन भी दिए। तो नहीं होना चाहिए, ऐसा राजनीति हम लोग नहीं चाहते। अच्छी तरह से राजनीति करो, डेमोक्रेटिकली राजनीति करो, मार पीट के जबरदस्ती ये राजनीति त्रिपुरा में नहीं चलेगा, बहुत दिन हो गया। हाँ, तब से আপনারা শুনলেন সেদিন ঘটনার পর যখন জিবি হাসপাতালে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী, জিবি হাসপাতালে আক্রান্তদের দেখতে মূলত জিবি হাসপাতালে গিয়েছিলেন, তখন মুখ্যমন্ত্রী সেদিন সেই বক্তব্যটা রেখেছেন বা সেদিন সে মন্তব্য করেছেন। আজ সেখানে বিজেপির প্রতিনিধিরা গেছেন, শুধু জানেনি সেখানে একেবারে পুলিশের বিভিন্ন জেলা স্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন, অফিস চলে গেছেন, সংশ্লিষ্ট সকলের সঙ্গে কথা বলছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার। বলছেন ঠিকই তো, রাজ্যটা কেউ থাকেন না, রাজ্যটা ভারতবর্ষ কেউ দাবার না, এটা সবারই অধিকার আছে যেখানে কথাবার্তা সেই জায়গাতে আপনাদের মাধ্যমে আমরা যা কথাবার্তা বলি, দেখা করে কথাবার্তা বলি, বন্ধুয়ারে যে রেস্টুরেন্ট পার্লামেন্টের যে রেস্টুরেন্ট সেখানে 1 কিলোমিটার জায়গা করে ডলার লাগিয়ে সেখানে সরকারি জায়গা দখল করার ক্ষমতা আমি আপনাকে পারেন না, তারা কিন্তু পাবে। আজকে নতুন বাজারে দেখলাম কংগ্রেস বাংলাদেশ তারা করছে, এটাই আছে, দুটি একটা সম্প্রদায় আছে তারা করছে। সেখানে আজকে রামপদর সেখানে নাম্বারে যে ঘটনাটা হলো এটা সেগুলো বললো যে হ্যাঁ এটা কেউ পাবেন না, পুরাটা কেউ পাবেন না, এটা ঘটনা। সেই জায়গার দাঁড়িয়ে একটা শ্রেণী প্রতিনিয়ত কংগ্রেস বাংলাদেশি এখানে রোস্টাবাড়ি বর্ডারটা যদি চেক করে সেখানে সবচাইতে বেশি পাটনা কমিউনিটি বেশি সেখানে রোস্টাবাড়ি জন্মসভাতে যেসব লোক আছে তাদের মধ্যে বেশিরভাগই কিন্তু ওই পর্যায়ে পড়ে যায়। এটাই বলার আমি কোনো ডাক্তার কথা বলতে চাই না, কারণ এখানে খুব একটা এফআইআর যদি চালু হয় তখনই বোঝা যাবে খুব একটি হবে আর কি। হ্যাঁ, যদি প্রসঙ্গটা আলাদা, কিন্তু এটাও বলতে হয় আপনাদের মাধ্যমে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা প্রশ্নের বিভিন্ন ছেলেরা দাঁড়িয়ে বলেছেন তো আইনের প্রশ্ন করা দরকার এবং চলছে বলেই তো কালকে আমাকে খুব একটা সুবিধা করতে পারেনি তারা। যে প্রতিষ্ঠান আমি তো এইভাবে কিছু প্রতিষ্ঠান দেয়নি, কিছু একটা প্রতিনিধিত্বমূলক প্রতিষ্ঠান হয়। আমরা যখন আসলাম সেখান থেকে 2 ঘন্টা একটা প্রতিনিধি যায়, 7 জন একটা ডেপুটেশনে যায় আর ওই প্রতিনিধি যায়, সেখানে একটা উচ্ছৃঙ্খল পরিস্থিতি তারা তারপরে তাহলে কি সম্ভব? কারণ এগুলি দিল্লি সত্য হওয়া দরকার, এগুলি মানে তার কথা বলে আমি বলছি যে আজ যে কথাটা বলছে ওই হিসাবে কিন্তু করা দরকার। ধন্যবাদ। এবং আজ এই প্রতিনিধি দলের মধ্যে রামপদ জমাতিয়া সহ অন্যান্যরা ছিলেন, সকলে তাদের মতন করে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আমরা তাদের বক্তব্য শুনবো, আপনাদের কথা শুনবো। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আপনারা আমাদের সঙ্গে নিয়মিত কথা বলেন। আপনাদের প্রত্যেকের কাছে আমাদের অনুরোধ থাকে যে কম সময়ের মধ্যে মূল বক্তব্য রাখবেন এবং রাজনৈতিক বিচার বিশ্লেষণ আপনাদের কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমি বিশ্বাস করি আপনারা প্রায় প্রত্যেকে রাজ্যের রাজনৈতিক পরিমণ্ডলে যে ঘটনাগুলো চলছে প্রায় প্রতিদিন সব কিছুর প্রতি আপনাদের নজর আছে। आश्रमबाड़ी असेंबली कॉन्स्टिट्यूंसी के अंदर रामहोरी पारा में हम लोग अभी यहाँ आया हूँ। यहाँ लास्ट 27 जो जुलाई संडे मोदी जी का जो 11 बजे मन की बात होता है उसमें यहाँ प्रोग्राम हो रहे थे, लेकिन उसी में यहाँ जो लाल मोथा में जो लाल से आया है उसका तो बीजेपी गवर्नमेंट होने के बाद उनका सारा रोजगार खत्म हो गया ना, तो इसलिए उन लोग आकर के बीजेपी का जो कार्यकर्ता उनके ऊपर हमला किया। तो ये विषय बहुत
गहरे से सोचना चाहिए केंद्र को भी। क्या कि हमें देखा है अलायंस करके हम लोग 2018 में आईसीसी का सर अलायंस किया था बीजेपी करने के बाद आईपीएससी यही डेटा टिपेलन ये इसका दाबी लेकर के उन लोग भी बीजेपी के ऊपर बहुत हमला किया। तो हम लोग बीजेपी में जो आया हुआ वो हम लोग नमस्कार, কে বলছেন? রিজনাল পার্টি খতম हो गया। हाँ। রিজন का जो বলছি আপনার যেটা বললেন যে মুখ্যমন্ত্রী যদি হসপিটালে গেল দেখা গেল কি হবে, কিছু হবে না তো। মুখ্যমন্ত্রীকে বলুন না ত্রিপুরাতে সমর্থন তুলে নিতে ত্রিপুরা মোটর থেকে। তাহলে সরকার কোন জায়গায় পৌঁছে আপনাদের আমি মুখ্যমন্ত্রী থেকে বলছি। আর একটা কথা বলছি, শাহজালাল বাড়িতে হামলা হলো, সুদীপ বর্মনের উপরে 4 বার 5 বার হামলা হয়েছে। মুখ্যমন্ত্রী একটা কথা ঘটনা বলেনি, একটা কথা বলেনি একবার শাহজালাল বাড়িতে 19 বিধানসভা দিচ্ছে শাহজাহানের বাড়ি। উনি কেন একটা বার বলেনি শাহজাহানের উপরে কেন হামলা হয়েছে? ওরার মানসিকতা হামলা হয়েছে, ওখানে হসপিটালে বলছে এটা মেনে নেওয়া যায় না। ওনার গুন্ডা বাহিনীকে বলুন না ত্রিপুরা মোটার রাজার বাড়িতে হামলা উঠতে হামলাকে উঠতে উঠতে ওনাকে বলুন না তাই হামলা উঠতে কানায় আছে অর্জুন আছে কত বছর মনোর এরিয়া উনি আত্মদল থেকে বসে গেল। নমস্কার। पार्टी खत्म हो जाए, ये रीजन का जो इनका दाबी डिमांड है तो ये नहीं रहना चाहिए, लेकिन केंद्र को ये सोचना पड़ेगा। तो ऐसे ही त्रिपुरालैंड का बात ग्रेटर ट्रिब्यूनल लेकर के त्रिपुरा मठ आगे खड़ा है, तो इसका विषय क्या है? इसको जरूर कुछ तो कुछ है, लेकिन उन लोग का जातीय पार्टी के ऊपर हमला कर रहा है, जनजाति के ऊपर हमला कर रहा है। तो इसलिए केंद्र को विशेष रूप से प्रधानमंत्री तो स्वास्थ्य मंत्री जी को मैं अनुरोध करता हूँ आप सबका माध्यम से ये गहरा सोच के किसी के अंदर क्या मसला है जिसका कारण ये जनजाति रीजनल पार्टी नेशनल पार्टी के ऊपर हमला कर रहा है। तो ये विषय है, ये बीमार जो है अभी से नहीं है, ये 1968 से इसका क्या हुआ, उसी में स्वाधीन त्रिपुरा उसी के बाद क्या क्या दांगा फसाद हुआ है, दांगा फसाद 1980 में कराया गया सीडीएम का तरफ से। तो ये होकर के आते आते ट्रिब्यूनल ग्रेटर ट्रिब्यूनल होकर के अभी तक यहाँ आया है। तो ये शांति को आपस लाना है, तो इसका मसला क्या है इसको चिंतन करके करना चाहिए। तो आज हम लोग यहाँ अपना जो कार्यकर्ता के ऊपर जो हमला हुआ है, नमस्कार, কে বলছেন? ना हो जैसे उनका साथ লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। उनका साथ धरती का सबसे बड़ा पार्टी बीजेपी उनका साथ है। नमस्कार, কে तो বলছেন? मैं चाहता हूँ और आबंद रखता हूँ স্যার ওই রামপদে আছে না, রামপদের হিন্দুকে একটু ভালো করে শিক্ষা করো। আর এখানে যে ত্রিপুরা মতা এখানে এরকম করতেছে মানে তখন পদ্ধতি করে দিছে, ওখান এই পদ্ধতি করে সব ট্রেভেলের মাথা খাইতেছে দেখতে দেখতে। নমস্কার। और आबंद रखता हूँ यहाँ का वो आसाराम असेंबली कॉन्स्टिट्यूशन का जो एमएलए जो है जनप्रतिनिधि नमस्कार, কে বলছেন? अपना पंजाब सरकार का मंत्री भी है। আমি একটা কথা বলবো, বেশি কথা বলবো না, যেহেতু আপনারা একটা টাইম কম, আমরা সাংবাদিক শুনতে ভালো লাগে এই জন্য মানে ডাক্তার মালিকটা রামপর্ণ জমাতিয়া এই কথা বলছে। আর পদ্মা কিছু মানে পদ্মা কিছু
আর মানুষটার রক্ত যদি কাটে আমি একটা হাসপাতালে যে রক্ত পদ্ধতিতে পরমাত্ম সেই রক্ত ভালো যায় সেই জনজাতি আমরা বাঙালি এতগুলো খারাপ উল্লেখ তো কিছু নেই কিন্তু পদ্ধতিতে কি আশায় নারী ইসলামী মূল্য কেউ বই থাকবে দিল্লি যাবে 2 টাকা মুখে হাত করবো এই টাকা এর পুকুরটার প্রতি আমি গুরুত্বপূর্ণ একটা কথা বলছি আমি বাকি কথা বলবো না কিন্তু এই যে 12 রাজ্যটা যে পদ্ম ট্রাইবেলরা এক সময় আমরা 1969 আমরা আমাদের মানুষকে ঘুমাতাম খাইতাম মোটা ওই বাপের মোটা খাইতাম দিল্লি ট্রাইবেল বাঙালি কথা একা তাদের তাদের পদ্ধতি রক্ষণ হয়ে গেলে কান্দা বৃদ্ধি করে ইলেকট্রনিক পরিযোগে বন্ধ করতাম না এই শুধু পয়সা ওইটা কি করবে আমি যে কথা বলছি ওইটা কি করবে ত্রিপুরা রাজ্য মাত্র আর তুমি ট্রাইবেল আমি বাঙালি জনজাতি কি আসবে কি আসবে না তুমিও থাকতে হবো আমিও থাকতে হবো আমি কোন রাস্তায় আমারও ধ্বংস করি তুমি ট্রাইবেল রাস্তায় ত্রিপুরা রাজ্য লোক করিয়ে নেবা ওই মুখ করবে মুখ করবে এটা সম্ভব 15 দিন হবে না তো বাঙালি যদি একাত হয় একসঙ্গে দেখতে খেলা হবে এটা তো নমস্কার अपना त्रिपुरा सरकार का मंत्री भी है, वो भी सोचे क्या कि यहाँ जो हम लोग अभी रिपोर्ट मिला है उसमें तो उनका सपोर्टर भी यहाँ हमला किया ये पक्का है। तो चाहे कैसा भी मसला करके वो बाद में वो बात नहीं पाएंगे। तो यहाँ से मुख्यमंत्री जी को भी हम लोग आह्वान करेंगे जाके क्या कि जो यहाँ जो स्थिति है जो हमलाकारी है जो शांति भंग नमस्कार के बोलছেন उनके मुताबिक जो होना है নমস্কার স্যার বলছিলাম যে আমরা আজকে যে আপনার রাজা বলে আমরা শুরু করছি বা রাজার বংশ বিস্তার সমান করছি যেখানে প্রতি বছর অনুষ্ঠান করে না করোনা ব্যক্তিগত রাজারা আজকে একটু আগাতে পারে না এদিকে প্রশ্ন দিয়ে একমাত্র দিচ্ছি নামে রাজার এত বড় ক্ষমতা হয়নি রাজা বড় না সরকার বড় মন্ত্রী বড় রাজা বড় কারণ তো রাজা নেই আমাদের প্রাইভেট কে দিচ্ছে আমাদের মন্ত্রীরা দিচ্ছেন না রাজাদের বাস না বাজারে বাস দিচ্ছে ওনারা যে ওই আগে বাচ্চাকে নিয়ে বসে থাকে বাচ্চা পাওয়ার জন্য দোষটা ওনাদের ওনারা তো জামা আগে করে রাখছেন তাহলে তো এত কিছু হতো না যখন আপনার উদয়পুরে হামলা ছিল তখন যে তারা এটাকে অবরোধ করতো পড়াশোনা আজকে আপনার কিছু থাকতো না এই মন্ত্রী বা টন্ত্রী বা অনুষ্ঠানে এত হামলা হতো না এই যে প্রাইভেট বিজনেসটি ভবিষ্যতে মনে হয় না 28-20 বছর থাকবে লেখার জন্য এই যে প্রাইভেটলি এত সম্মান এত অপমান কাকে দিচ্ছে ঘরে দুধ খোলা দিয়ে কাপ আপনার বসছেন ওই কাপ আপনাকে চোখ মারছে দেখলাম থানা গাড়ি গত রাস্তা না খুব দেখলাম যে থানা গাড়ি করে মেয়েকে ছাড়ার জন্য বসছে যারা মারছে তাদেরকে ছাড়তে হবে কেন বাবু কি বলছে এটি না লিখল না তখন তো আপনি সকাল করবেন না আমি ঠিক করবেন না সবাই তো সংগ্রাম করেছিল কিন্তু একটা জিনিসও হয় না এনার চিন্তা করে হতে হবে এই নেতা সবাইকে নিয়ে চলতে পারবে এনে চিত্র হতে পারবে সমাজসেবা করতে চায় তাহলে কখনোই রাজনীতিটা করতে পারবে না সব জাতিকে নিয়ে বিদেশ করতে পারবে আগামী দিনে ভবিষ্যতে ত্রিপুরা মুক্ত হবে কিন্তু এখনো সময় আছে ওনাকে ফিরে লাগার মতন একটা সময় আছে যারা সরকার ওনার বিরুদ্ধে কোনো প্রস্তাব নেই কারণ তাদের তো এই জিনিস সব কিছু আছে ওনাদের তার বেশি
নমস্কার, কে বলছেন? নমস্কার, বিদেশ থেকে বলছি। আশ্রমবাড়ির ঘটনা নিয়ে যে কর্মকাণ্ডের বিজয়ের যে কথা বলেছে যে ত্রিপুরাটা কারোর বাপের নয়, কিন্তু আসলে ঘটনাটা সত্যি। তার দিকে পাহাড়ের দিকে নজর দিয়েছি, সেটাও সঠিক কথা। কিন্তু আসলে এই রাজ্যে সরকার বিজেপি সরকার আসার পর থেকে তারা ভাবছে ত্রিপুরারই তারা পাবে, কিন্তু তারাই কিন্তু সংগঠন করতে পারবে বা কিছু করতে পারবে, অন্য বিরোধীরা কিছু করতে পারবে না। কিন্তু তারা মনে করে ত্রিপুরারাই ত্রিপুরা রাজ্য, কিন্তু তার মধ্যে আরেকজন পিতা মাতা তাদের সঙ্গে জুটে যে তাদের উপর আক্রমণ করবে সেটা কিন্তু তারা ভাবতেও পারে না বা ভাবছে, কারণ তাদের সঙ্গে সংবাদ চলে, প্রতিনিয়ত চলে। কিন্তু আসলে ত্রিপুরা রাজ্যে আমরা সবসময় কোথায় বলি ত্রিপুরা রাজ্যে এই সরকারটা আসলে তাদের কিন্তু মানুষের জন্য কিন্তু আসে নাই। মানুষের জন্য যে সুবিধা দিয়ে ত্রিপুরা রাজ্যে ক্ষমতাটা দখল করে আসলো, ত্রিপুরা রাজ্যের জনগণকে যে সুবিধা দিয়ে আসলো, কিন্তু আসলো ত্রিপুরা রাজ্যের ধারা ছিল। কারণ আমরা এই কথাটা ঘুরিয়ে বলতে হয়, ত্রিপুরা রাজ্যে বেকারের অর্থনীতি, ত্রিপুরা রাজ্যে কাজকর্ম নেই, ত্রিপুরা রাজ্যের শ্রমজীবী মানুষের কর্মহীন, বেকার কাজ নেই। তাদের যে কথাগুলি দিয়েছিল কর্মচারী নিয়মিতকরণের কথা, চিন্তা ভাবনা নেই, বছরের মাসে কথা সেটাও নেই। সবার চিন্তা চলি বড় বড় কথা একটু আছে, কিন্তু আসলে তাদের গুণাগারীদের জন্য ত্রিপুরা রাজ্যে এবং 1 নম্বরে এবং অপরাধীর জন্য 1 নম্বরে তাদের প্রতিনিয়ত। কিন্তু আমরা চাইছি যে ত্রিপুরার মাধ্যমে ত্রিপুরা রাজ্যটাকে উন্নত করুন। ডবল ইঞ্জিনের সরকার ত্রিপুরাকে যেভাবে সর্বনাশ হয়ে গেল 7.5 বছরে, আরো সর্বনাশ হয়ে যাবে 2-2.5 বছর ত্রিপুরা রাজ্যের মানুষের বেতন লেগে যাবে। কারণ ত্রিপুরা রাজ্যের মানুষের কাজকর্ম কিছু নয়। ত্রিপুরা রাজ্যে গ্রামে গঞ্জে রাস্তাঘাটে বেহাল দশা, গ্রামে গঞ্জে রাস্তার নাই, হসপিটালগুলোর মধ্যে মানে কোনো ঘাস নাই, এপিডাব্লিউ নাই, সমস্ত ডিপার্টমেন্ট গুলোর মধ্যে লোক নেই, একদিনে 4 নিয়ে যেতে লাগে। আমরা তার মধ্যে সমস্ত গুলোর মধ্যে কিন্তু দুর্বলতা দেখা দিয়েছে। কিন্তু সরকার যে ভাবনা চিন্তা করে না, তাদের প্রতিযোগিতা চলছে, তাদের মধ্যে যেরকম একটা প্রতিযোগিতা চলছে, নেতারা একটা প্রতিযোগিতা চলছে। তার আগে পয়সা বানাবে, তার আগে বিক্রি করবে, তারা কিন্তু আসলে প্রতিযোগিতা দেখার জন্য ত্রিপুরা রাজ্যের মানুষ বিজেপি সরকারকে ভোট দিয়ে আসেনি। কিন্তু আমরা চাইছি বিটিআর মাধ্যমে আপনি অনেক করে কখনই না করে আর 2 বছরের মধ্যে ত্রিপুরা রাজ্যটাকে উন্নয়ন করছি। রাস্তাঘাটগুলিকে মুক্ত করে সুন্দর পরিবেশ করে রাখুন। বামপন সরকার যে রাস্তাগুলো করে দিয়ে গেছে সেগুলো মেরামত করতে পারেনি। কথায় কথাই বলেন বামপন কি কর্মী 25 বছরে, কিন্তু বামপন আজকে 25 বছর জিনিসগুলো করে দেওয়ার কিছু আপনারা মেরামত করে এবং রং করে রাখার মতন আপনাদের এখন পর্যন্ত ক্ষমতা হয়নি। কিন্তু বা আশা করি ত্রিপুরার মাধ্যমে আমার মতামত বলবো, বেকারত্ব কর্মসংস্থান সমস্ত শল্যপদ্ধতি পুরো অবিলম্বে বেকারত্ব কর্মসংস্থান ব্যবস্থা করুন। না হলে 2028 যে নির্বাচন, সেই নির্বাচনের প্রতিফলন কিন্তু মানুষ একেবারে হুমকি টুমকি বা আক্রমণ করে, কিন্তু মানুষটা সেখানে যাবে না। কারণ মানুষ আস্তে আস্তে এখন বুঝে দিয়েছে যে সরকার। নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যাঁ, বলুন। ত্রিপুরাটা কারো পাতেন না, এইটা সত্য কথা। ত্রিপুরাটা কিন্তু কারো পাতেন না, সরকার কিন্তু কারো পাতেন না। এটা হচ্ছে সকল অংশের মানুষই আমাদের এই বসবাস। জাতি ধর্ম বিভিন্ন কিন্তু সবাই সমান অধিকার আছে, সবাই সমান অধিকার আছে, তার মাত্র অধিকার আছে না। আমরা কি মিলে সবাইকে নিয়ে একটা থাকতে হবে, যেমন ছিলাম সেরকম থাকতে হবে। কিন্তু কেউ ঝান্ডা ধরে ধরে সামনে একটু ঝান্ডা ধরে ধরে পেছন দিয়ে ডান্ডা ধরে মানুষের পেছনে মারবে। অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে কি জানেন, সবটাই যা হচ্ছে ত্রিপুরা সবটাই যাদের পক্ষখানে এই তো পেট বেঁচে গিয়েছে। মানুষ মারো, বাড়িতে ভাঙবো, আগত হচ্ছে তার প্রতিফলন। কথা আছে, করিলে পরে নষ্ট, ঘটিতে আপন নষ্ট। পরে যারা নষ্ট করবে, ক্ষতি করবে, নিজেরই ক্ষতি হবে কোনো না কোনো সময়। কোনো না কোনো যারা আগুন লাগিয়েছে অন্য বাড়িতে, যারা আগুন লাগিয়েছে মারি মেরেছে, কোনো না কোনো দিন এটা ইতিহাস সাক্ষী আছে। আজকে আপনাদের একদিন আমার দিন আসবে,
ভগবান সবাইকে নিয়ে সমান, সবাইকে নিয়ে সমান, কিন্তু যারা করেছে তাদেরকে এই পাপের পাপ ভোগ করতেই হবে। যারা দেখিয়েছে, যারা শিখিয়েছে তাদেরকে ভোগ করতে হবে এই ফল। আর যারা করেছে ওদের কোনো ফল পাবেই না। ছিল এরকম কোনো কখনো ছিল না, ছিল টুকটাক হয়তো আমি বললাম বলি প্রধান কংগ্রেস চালালাম, বিজেপি চালানো, কথা এরকম না, সত্য কথা। মানুষ কিন্তু বহুত আশা আকাঙ্ক্ষা নিয়ে লড়াই আনার পর তোমরা কেন হামলা হচ্ছে, তাদেরকে ভাঙ্গা আগুন দেওয়া কেন করেছে বাবা? দোকানপাট লুটপাট ধরে ভাঙতে দেয়। সরকার থেকে শান্তি চেষ্টা করা উচিত ছিল না? কৃষকদের তখন মুখ ছিল, কৃষকদের দেখানো পথেই আমরা অনুসরণ করছি। তো এইটাই যাকে পাপের ফল ভোগ করতেই লাগবে। গৌতমবাবু যেটা বললেন, পাপের ফল তোমাকে ভোগ করতে হবে, সেটাই আমার বক্তব্য। तो जो होना है उसको चरित्र নমস্কার, কে বলছেন? तो ये है। तो बाकी जो বলছিলাম হ্যাঁ বলুন। আমার না আপনার রাজ্যের মানুষকে তো ওরা বিধ্বস্ত করছে। এই এলাকাতে যারা আছে ওরা তো ভয় ভয় পাচ্ছে। সহযোগী দল, দুই দল একজন একরকম হবে, আলটিমেটলি কারা হবে? আমার জনগণের জন্য দিতে হবে নিশ্চয়ই না। এগুলো করে কার লাভ? কার লাভ? সরকারের তো লাভ নেই বদনাম ছাড়া। এগুলো কেন হচ্ছে? হ্যাঁ, এগুলো হবে। আমি যদি নিজেকে নিজের চেহারের জন্য যদি অসুবিধা অবলম্বন করি তাহলে এবার আমার খবর থাকতেই হবে। ছিল দরকার ছিল আজকে অ্যারেস্ট করার পর থানায় গিয়ে ছুটি ছাড়িয়ে আনতে হবে। উবার এরকম আছে কি? উবারকে মন্ত্রিসভার মন্ত্রী এলাকাতে এসে হচ্ছে, লজ্জা হয় না মানুষের কাছে? কি বলবো? আসলে রাজনীতিটা শুধু চেয়ারের জন্য, মন্ত্রীর জন্য, অর্থ উপার্জনের জন্য, আমার জনগণের জন্য কিছু নেই। তারপরে স্বাধীন করেছিল, এই আশা নিয়ে ভারত সারি হয়নি। আজকে দেখতে লজ্জা হয়। পরবর্তী জেনারেশন কি বলবো, কি বলবো, এটা মনে লজ্জা হয়। तो बाकी जो इसी काम में जिसको लगाया गया है उन लोग को भी हम आह्वान करता है, भाई देखो ये डॉक्टी किसी का बाप का नहीं है, सबका है। त्रिपुरा किसी का बाप का नहीं, ये इलाका सबका है। सब शांति से में रहना चाहिए, तो भाईचारा सही रहना चाहिए। ये बंद होने के लिए बीजेपी नहीं देंगे। अपना वर्तमान की सरकार बीजेपी त्रिपुरा में आईपीएस की जो सरकार है, सरकार ठीक से चलेंगे। हम लोग जिसको प्रतिज्ञा करके यहाँ अभी गवर्नमेंट चला रहा है, प्रतिज्ञा करके जैसे भी शांति भंग करने नहीं देंगे, रखेंगे। ये विषय में हम लोग ठीक ढंग से देखेंगे, करेंगे। इसीलिए आज हम लोग यहाँ अपना कार्यकर्ता और ये एमपी यहाँ है, मिनिस्टर भी यहाँ आया है, यहाँ एमडीसी भी है, एमएलए भी है। ये सारा अपना कार्यकर्ता भी इलाका का भी है और सारा त्रिपुरा का अपना कार्यकर्ता उन लोग भी सारा यहाँ है। तो यही यहाँ वार्ता हम लोग पूरा टीम का तरफ से देना चाहता हूँ। यहाँ कोई बीजेपी का प्रवचना से यहाँ ये काम ना करे दोबारा। ये जो किया वो भी निंदनीय है, तो हम लोग उसको जरूर कंडेम कर रहा हूँ। आने वाले दिन में भी जबरदस्त से पकड़ लेंगे जनता का साथ, सबका साथ मिलकर ही ये हम रोकेंगे। धन्यवाद। ঘটনা অত্যন্ত নিন্দনীয়, যেটাকে কখনো মাফ করা যায় না। এই ধরনের ঘটনা ঘটিয়েছেন, তো এটাই আজকে আমরা পরিদর্শন করেছি। আমাদের কার্যকর্তারা অনেকেই আজকে হসপিটালে এখনো ভর্তি রয়েছেন এবং এই ঘরেই মন্ত্রিসভা অনুষ্ঠান হয়েছিল। আমাদের দেশের প্রধানমন্ত্রী প্রতি মাসের লাস্টের সপ্তাহে রবিবারে মন্ত্রিসভা হয়েছে অনুষ্ঠানে সারা ভারতবর্ষের পাশাপাশি আমাদের ত্রিপুরা রাজ্যে হয়, ঠিক সেভাবে এই এলাকাতেও হচ্ছিল।
সেই নিরপেক্ষ সেটা একটা মাত্র টিভি শো দেখা ওনার মন কি বাত শোনা, সেই জায়গাতে বিতর্কিত কোনো কিছু না বলেই হামলা করা হয়েছিল। তো তার জন্য আমরা হুঁশিয়ারি দিতে চাই, যারা চক্রান্তকারীরা যুক্ত ছিলেন, যারাই অ্যাটাক করেছিলেন, আমরা তীব্রভাবে প্রতিবাদ জানাচ্ছি এবং হুঁশিয়ারি দিতে চাই যে আমরা যে সবচেয়ে আমাদের বিশ্বের মধ্যে সবচেয়ে বৃহত্তম দল হচ্ছে ভারতীয় জনতা পার্টি, এবং আমরা বড় বলে সবসময় যে সহ্য করে যাব সেটা সম্ভব নয়। যেখানে অন্যায় হবে আমরা প্রতিবাদ করব গণতান্ত্রিক পদ্ধতিতে। তো এটাই বলবো, আমরা সবসময় শান্তি চাই, যখনই যেখানে অন্যায় হবে সেখানে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা সেখানে প্রতিবাদ করব। আর আমি বলতে চাই যে নমস্কার, কে বলছেন? যারা জীবন হ্যালো, যারা জীবন বাজি রেখে ভারতীয় জনতা পার্টি পছন্দ করেন, ভালোবাসেন, তার জন্য ওনারা নমস্কার, কে বলছেন? তো সেক্ষেত্রে আমরা তাদের কথা বলুন। হ্যালো, হ্যাঁ, আপনাদের লাইনটা তো চলছে না। লাইভে আছেন, আপনার কথা শোনা যাচ্ছে। হ্যালো, আপনি লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। আমি এটা বলছি যে এখন যেন উনি জমাটিয়া ওইখানে চলে গেলেন, যেখানে গন্ডগোল হলো মনসিবাদ শোনার জন্য। এই বিশালগড়, আগরতলা, উদয়পুর এইসব জায়গাতে যখন বিরোধী দলের পার্টির উপর যখন আক্রমণ হয়, মুখ্যমন্ত্রী তখন কিছু সমালোচনা করেন, প্রতিবাদ করেন, কেন হয় বা করেন। কোনদিন শুনেছেন ওনার মুখ থেকে? উনি তো বড় বড় কথা বলেন, ভালো ভালো কথা বলেন, কিন্তু ওনার দলের উপর যখন আক্রমণ হলো ওনারই চলছে, উনি বা কত সুন্দর দিল্লিতে গেলেন, প্রতিবাদ করলেন, কিন্তু বিরোধী দলের উপর যখন আক্রমণ হলো উনি চুপ চুপ অন্ধ ধৃতরাষ্ট্র যাকে বলে। এগুলি মানুষ খাবে না, এগুলি মানুষ খাবে না। ত্রিপুরার যে পরিস্থিতিটা খুবই খারাপ করে ফেলেছে, রাতের শহর ভয়ঙ্কর হয়ে গেছে, থানার সাথেই দুজনের দোকান বন্ধ করে দিতে হচ্ছে, এইরকম ভয়ঙ্কর পরিস্থিতি রাখছে। এইগুলি দেখতে হবে। নিজের দলের উপর আক্রমণ হলে সমালোচনা, আর বিরোধী দলের উপর নিজের দলের লোক গ্রহণ করে চুপ, এগুলি কি? হ্যাঁ, এটাই আমার বলার, আর কিছু না। নমস্কার, কে বলছেন? নমস্কার দাদা, আমি আরো কোনো কিছু বলছি। কথা বলুন। দেখুন, আজকে ধরুন তো এটা তো আমরা শুধু জানি না, আমরাও জানি। আর ভারতবর্ষে এরা এই যে শাসন করে যে তাদের উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল সারা ভারতবর্ষে সৃষ্টি করছে, মানে চিন্তাই করা যায় না। এই বলে হিন্দু মুসলিম, এই বলে হিন্দু জাত হিন্দু জাত, এই বলে পাহাড়ি বাঙালি, এই বলে পাঠানি জাত, এই বলে বিহারি মারাঠি, মানে যেই তাদের পাশাতে বাস করে সেই বিশৃঙ্খল সৃষ্টি করেছে। তারা করছে বিজেপি করছে, বিজেপি কালমন্ত্র করছে, সত্য রাজের বাসন করছে। আজকাল দেখে এই যে ত্রিপুরা রাজ্যেও তারা আগুন জ্বালা দিচ্ছে, তারা যে প্রযুক্তি আগুন জ্বালা দিচ্ছে, প্রযুক্তি বাংলাদেশের ধরছে, তাহলে এখন তাদের মধ্যে হয়ে গেছে। এই যে বিশৃঙ্খল সুস্থ এরার মানসিকতা ঠিকভাবে ভারতবর্ষকে মানে ছয় বিদ্যার্থী আমরা চিন্তা করতে পারেন। বলুন কোনো ব্রাহ্মণ কোনো মন্দিরে কোনো তাদের স্কুল কলেজের বিদ্যালয় তাদের তো সব কিছুই ভারতবর্ষে, তারাও কিন্তু কোনো ধরনের হিংসা ছিল না। কিন্তু এই কত ব্রাহ্মণরা তারা আজকে আমরা ভারতবর্ষে আয় করার পরে আমার মনে হয় তারা যে সেখানে পৃথিবীর যে কাজটা করবে ওই কাজ দিয়ে অশান্তি তারা সৃষ্টি করবে। আসলে একটা উপজাতি বলতেছে আপনার যিনি বললেন রামপথের মধ্যে মহাশয়, উনিও কথাটা ভালোই বলছেন। একদিকে চিন্তা করার মতো গেলে একদিকে মানে এইভাবে নাম হচ্ছে
জিনিসটা নিজের অনুভূতির থেকে আরো বাজায় না। কিন্তু এই অসুবিধাটা এটা কিন্তু প্রত্যেকে আমরা তার সম্মুখীন হইতে প্রতিকাত্মক সবাই কিছু। কিন্তু আমরা মুক্ত আন্দোলন করা, আমি একটা কথা বলি, আমরা ভারতবর্ষে যারা আজকে দেখেন আমার কথা নয়, বিচার বিভাগ গোলাম নবীকে বিজয়ী তালিকায় করছেন না, আমি প্রতিদিন আমরা বলে থাকি। শুধু আমি আমার কথাটা গেলে না, সারা ভারতবর্ষে হয়তো শুনতে হবে। আজকে তাদের যে বিচার দ্বারা ব্রাহ্মণরা যে বিচার দ্বারা তাদের সামনে দেখে শাসক সরকার শাসক প্রশাসন চালায়, তাহলে কি অবস্থা ভারতবর্ষে নিচ্ছে? আজকে তারা আইন মানে না, নিয়ম মানে না, সামনে স্কুল বন্ধ করে দিচ্ছে, সিবিআই, ইনভেস্টিগেশন টিম, বডি, নির্বাচন কমিশন সব দিকে বরবাদ করে দিচ্ছে। আমার কাছে কেউই নাই, তুমি মানে ভয় দিচ্ছে না। আপনি ভাবতে পারেন তারা কারা? তাদের বিরুদ্ধে যদি ব্রাহ্মণদের বিরুদ্ধে মন আছি, পাহাড়ি আছি, একটি ওবিসি যাই আমরা আছি, মুসলিম সব ক্ষেত্রে আমরা তাদের সঙ্গে রয়েছি, তাদের যখন তাদের বাজি রেখে যেহেতু আমাদের সঙ্গে রয়েছেন, তাদের সঙ্গে রয়েছেন, আমাদেরও দায়িত্ব তাদের সঙ্গে আমরা যতক্ষণ আমাদের প্রাণ আছে ততক্ষণ তাদের সঙ্গে আমরা থাকবো এবং লড়াই করে যাব অন্যায়ের বিরুদ্ধে। আমরা একসঙ্গে চলবো। পাশাপাশি যারা আহত হয়েছেন আমরা তাদেরকে সমবেদনা জানাই এবং তাদের পাশে আমরা রয়েছি, সবসময় আমরা পাশে থাকবো। এটাই আমি বার্তা দিতে চাই। ধন্যবাদ আপনাদের। অধীন 124তম মন্ত্রীবাদ নমস্কার, কে বলছেন? প্রত্যেক মাসে নমস্কার, কে বলছেন? আপনি কেন কর্মফল নিয়ে কথাবার্তা বলতে না? যে কর্মফল বলতে হবে, তিনি যে গ্যারান্টি সমাজে বলতে যে কর্মফল সবাইকে বলতে হবে, যা যেমন কর্ম তেমন ফল। তিনি আপনি কোথায় এটা আছে, কর্মফল বলতে হবে। তিনি যে গ্যারান্টি বলতে যে কর্মফল সবাইকে বলতে হবে। এরা বাসিন্দাদের সঙ্গে মাসে শেষ রবিবার প্রধানমন্ত্রী মন্ত্রীবাদ অনুষ্ঠান হয়েছিল সারা ভারতবর্ষ। আপনি অঙ্গ হিসাবে চকচায়া পাড়াও অধীন মন্ত্রীবাদ প্রোগ্রাম হায় অতর্কিতভাবে মন্ত্রীবাদ প্রোগ্রাম হায় বিগ্রামথানি বড় হায় একাক খাইছে। আমি প্রশ্ন যে বুঝানায় বড় চিত্রাশা যে বুনায় বড় আপনারা সেখানে বিভিন্ন স্তরের নেতৃত্বের প্রতিক্রিয়া শুনেছেন এবং সেই বক্তব্যে বেশ কিছু বিষয় উঠে আসছে এবং এই সময়ের মধ্যে রাজ্যের জনজাতিদের কল্যাণে সরকারের যে দৃষ্টিভঙ্গি বা সরকার যে বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করছেন সেদিক থেকে এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় রাজ্য সরকারের তরফে ঘোষণা করা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী কার্যত সেই ফাইলে কিছুক্ষণ আগে বোধহয় সই করেছেন। শুধুমাত্র জনজাতি অংশের জনগণের উন্নয়ন সংক্রান্ত কাজকর্ম তদারকির জন্য জেলা ও মহকুমা স্তরে একজন করে আধিকারিককে সুনির্দিষ্টভাবে দায়িত্ব দেওয়া হয়েছে এবং সেই সংক্রান্ত ফাইলে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা আজ স্বাক্ষর করেছেন। সরকারের সিদ্ধান্তের ফলে রাজ্যের জনজাতি জনগোষ্ঠী প্রত্যক্ষভাবে উপকৃত হবেন। জানা গেছে মুখ্যমন্ত্রী ডাক্তার সাহার আন্তরিক উদ্যোগের ফলে এই দুটো পদ সেখানে দেওয়া হয়েছে বা দায়িত্ব দেওয়া হয়েছে জেলা ও মহকুমাগুলিতে শুধুমাত্র জনজাতিদের উন্নয়ন সংক্রান্ত কাজকর্ম দেখাশোনা করার জন্য। সংবাদ সূত্রে খবর, ত্রিপুরা সরকারের সাধারণ প্রশাসন 2002 সালের টিসিএস ক্যাডার শিডিউল অনুসারে 2005 সাল পর্যন্ত জেলা স্তরে ডিস্ট্রিক্ট ট্রাইবেল ওয়েলফেয়ার অফিসার এবং মহকুমা স্তরে সাব ডিভিশনাল ট্রাইবেল ওয়েলফেয়ার অফিসার পদে নিয়োগ করা হতো। কিন্তু 2005 সালের সংশোধিত ক্যাডার শিডিউলে উল্লিখিত দুটো পদের পরিবর্তন করে যথাক্রমে ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার এবং সাব ডিভিশনাল ওয়েলফেয়ার অফিসার করা হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার নেতৃত্বে বর্তমান সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছেন জনজাতি অংশে মানুষের সার্বিক আর্থসামাজিক উন্নয়নের স্বার্থে প্রতিটি জেলা ও মহকুমায় একজন করে আধিকারিক নিযুক্ত থাকবেন, যিনি মূলত জনজাতির জনগোষ্ঠীর উন্নয়নমূলক কাজকর্ম তদারকির দায়িত্ব পালন করবেন।
এক্ষেত্রে জনজাতিদের কল্যাণে সর্বশেষ সরকারের সিদ্ধান্তের একটি ঘোষণা কিছুক্ষণ আগে সরকারের তরফে সেটি জানানো হলো এবং রাজ্যের বিভিন্ন জায়গায় যারা এই সময়ের মধ্যে জনজাতি কল্যাণে বিভিন্ন ইস্যুতে কথা বলেন সেক্ষেত্রে সরকারের এই উদ্যোগের কথা জানানো হয়েছে। আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।